নমস্কার, আপনারা শুনছেন রাত 12টা 5। আজকে শোনাবো রক্তপিশাচ গল্পের সেকেন্ড পার্ট। যারা এখনও এই গল্পের ফার্স্ট পার্টটা শোনেননি, নিচে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, অবশ্যই গিয়ে শুনে আসুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, নিজের বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং প্রতিনিয়ত গল্পের নোটিফিকেশান পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তা সদর থেকে কেউ আর আসেনি, কিন্তু জেদ চাপল বৃন্দাবনের মাথায়। বৃন্দাবন সর্দার ডাক সাইটে গুণী, অর্থাৎ ভূতের ওঝা। ভূত তাড়াবার জন্য দূর দূর গ্রামে ডাক পড়ে তার, আর তার নিজের গ্রামের কাছেই কিনা এই ব্যাপার। ভূত তাড়াতে বৃন্দাবনের ফি কিছু বেশি বটে। বোধহয় সেই কারণেই রাক্ষস দহের ব্যাপারে তার ডাক পড়েনি এতদিন। তবে যারা বিলে নিয়মিত মাছ ধরতে যায় তাদের ভিতর প্রাথমিক কিছু কথা শুরু হয়েছিল, কিভাবে চাঁদা তুলে বৃন্দাবনের খরচ তোলা যায় সেই ব্যাপারে। কথাটা বোধহয় বৃন্দাবনের কানে গিয়েছিল। খেপে উঠে সাফ জানিয়ে দিল, তোরা ভেবেছিস কি আমাকে? হাজার হোক আমার গাঁয়ের মানুষ, তোরা ভাবিসনি রাক্ষস দহে রক্তচোষা পিশাচ বিদে করে দেব আমি। কানাকড়িও লাগবে না। আগেই বলা হয়েছে বৃন্দাবন তল্লাটের ডাক সাইটে গুণী, মন্ত্রে পাঘে গরুতে এক ঘাটে জল খায়। ভূত দানব পালাবার পথ পায় না। সেই বৃন্দাবন ব্যবস্থা নেবে শুনে সবার বুকে বল এলো যেন। এই কদিন পরে এক রাতে বৃন্দাবন তৈরি হয়ে হাজির হলো রাক্ষস দহে। সঙ্গে বড় এক নৌকোয় গাঁয়ের কয়েকজন। এছাড়া ভূত তাড়াবার নানা জিনিসপত্র তো রয়েইছে। তারপর রাত ভোর রাক্ষস দহে চলল বৃন্দাবনের ভূত তাড়াবার নানা ক্রিয়াকলাপ। হরেক রকম মন্ত্র। বিশাল বিলের চার কোণায় মন্ত্র করে বাঁধন দেওয়া হলো। শেষে পূব আকাশ ফর্সা হবার আগে বৃন্দাবন শিয়ালের লেজের চামড় নাচিয়ে শেষবারের মতো পিশাচ বন্দি মন্ত্র করে জানিয়ে দিল, এবার ভয় নেই আর, রক্ত পিশাচের সাধ্য নেই রাক্ষস দহে পা ফেলে, দূর হয়ে গেছে। বিনা খরচে বৃন্দাবনের বদান্যতায় সবাই বেজায় খুশি। বৃন্দাবনের খাতিরে গাঁয়ে ছোটোখাটো এক ভোজের আয়োজনও হলো। দিন কয়েক ভালোই কাটলো এরপর, কিন্তু তারপরে ফের সেই একই ব্যাপার। রাতে মাছ ধরতে গিয়ে রাক্ষস দহে ফের একজন রক্ত পিশাচের শিকার হলো। সেই একই কায়দায় এতদিন তবু একরকম চলছিল, কিন্তু এরপর আর সহজ রইল না। বৃন্দাবন ডাকসাইটে গুণী, তার মন্ত্রে কাজ হয়নি মানে ব্যাপার সত্যিই ভয়ানক। রাক্ষস দহে রাতে মাছ ধরতে যাওয়া এবার একেবারেই বন্ধ হয়ে গেল। তবু অন্য খালবিল আছে। গ্রামের মৎস্যজীবী মানুষের চলে যাচ্ছিল একরকমভাবে, কিন্তু বদনাম হয়ে গেল বৃন্দাবনের। সেভাবে কেউ আর এখন ডাকে না তাকে, খাতিরও কম। শুধু সেই কারণে নয়, বৃন্দাবন দমে গেল গুরু ভৈরব ওঝার কথা ভেবে। এসব কাজে ওস্তাদ মানুষ ছিলেন ভৈরব ওঝা। তল্লাটে সবাই জানত ডজন কয়েক ভূত তার ঘাড়ে বাঁধা হয়ে রয়েছে। গুরুর আদেশ হলে মুহূর্তে হুকুম তামিল হয়ে যেত।
সেই গুরুর কাছে তার মন্ত্র শেখা। সেই মন্ত্র এভাবে বৃথা হওয়া মানে খোদ গুরুর অপমান। কিছু একটা ভুল হয়েছে নিশ্চয়ই। বৃন্দাবন ঠিক করল আর একদিন গিয়ে ফের পিশাচ বন্ধ দিয়ে আসবে, কিন্তু ভাবনাটা কিভাবে কাজে লাগাবে সেটাই হলো এক সমস্যা। একেই তো রাক্ষস দহের নামে তখন আতঙ্ক তার ওপর গ্রামে। তার সেই আগের খাতির আর নেই। অযথা কেউ আর সঙ্গে যেতে রাজি নয়। একবার তাই ভেবেছিল একাই চলে যাবে, কিন্তু পরে ভেবে দেখল সেটা সম্ভব নয়। ভূত পিশাচ তাড়াবার মন্ত্র ক্রিয়াকলাপ যথেষ্টই জটিল। সামান্য ভুল হলে ফল তো মিলবেই না, নিজের প্রাণটাও চলে যেতে পারে। অন্তত একজন সাকরেদ তার দরকার। অল্প দিন আগেও তার নিজেরই জনা কয়েক সাকরেদ ছিল, বাড়িতে পড়ে থাকত। অবস্থার বিপাকে ভেঙে পড়েছে সবাই। শেষে অনেক ভেবে বৃন্দাবনের মনে পড়ল মুকুন বারৈয়ের কথা। মুকুন সাহসী গোয়ার গোবিন্দ গোছের এক মানুষ, নৌকো বাইচে ওস্তাদ। চৌধুরী বাড়ির বাইচের নৌকোয় ওর জায়গা বাঁধা। বলা যায় সেই কারণেই চৌধুরী বাবু উপর মহল বলে গ্রামের চৌকিদারের কাজ গুছিয়ে দিয়েছেন। সেই থেকে মুকুন বারৈ গ্রামের চৌকিদার। কাজ বলতে মাঝে মধ্যে মাইল কয়েক দূরের থানায় হাজিরা দিয়ে গ্রামের খুন জখম বা চুরি ডাকাতির খবর পৌঁছে দিয়ে আসা। কোনো নোটিশ থাকলে গ্রামে এসে ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়া। এছাড়া বছরে বার কয়েক ইউনিয়ন বোর্ডের অফিসে হাজিরা। 3 মাস অন্তর বকেয়া মাইনে ওখান থেকেই মেলে। বৃন্দাবন এরপর একদিন সেই মুকুন বারৈয়ের কাছেই হাজির হলো। সাত সকালে মুকুন তখন হাতের ডানায় পেতলের পদক এঁটে মাথায় পাকড়ি বাঁধছে। গাঁয়ের এক চুরির কেসের রিপোর্ট দিতে থানায় যেতে হবে তাকে। দূর তো কম নয়, যাওয়া আসা প্রায় মাইল 10 পথ। একবেলার ধাক্কা। হঠাৎ এই সকালে বৃন্দাবনকে দেখে ভুরু কুঁচকে তাকাতে সে বলল, ভালো কাজ জুটিয়েছিস বাপু, থানায় একটা খবর পৌঁছে দিয়েই খালাস। বলি তারপর? কেন, গাঁয়ের চৌকিদারের তো ওই কাজ, সেই বাবদ 3 মাসে 30 টাকা মাইনে। আহা, সে তো ঠিকই, বৃন্দাবন তাড়াতাড়ি বলল, কিন্তু তার বাইরেও তো কিছু থাকতে আছে। এই যে আমি মনের তাগিদেই তো রাতে রাক্ষসদহে গেছিলাম, কানা করিও নিইনি, তবু শুধু নিন্দেই হয়েছে, কেউ খোঁজও নেয়নি। গোলমালটা কি কারণে? গোলমাল? তার মানে? মুকুন বারৈ ভুরু কোঁচকাল। সেই কথাই তো বলতে এলাম। হাজার হোক তুই গাঁয়ের চৌকিদার, কেউ গা না করলেও তোর তেমন সাজে না। বৃন্দাবন অতঃপর একে একে বুঝিয়ে দিল ব্যাপারটা। সেদিন রাতে তার ক্রিয়াকর্মে কিছু ভুল হয়ে গেছে, তাই রাক্ষসদহের রক্ত পিশাচ আবার ফিরে আসতে পেরেছে। এবার সেই ভুল সে শুধরে দিয়ে আসতে চায়, কিন্তু কেউ তার সঙ্গে যেতে চাইছে না। এই অবস্থায় গাঁয়ের মানুষের মুখ চেয়ে মুকুনই ভরসা। সে রাজি থাকলে বৃন্দাবন আজ রাতেই ফের একবার রাক্ষসদহে যেতে পারে। মুকুন বরাবরই কিছু গোয়ার গোছের মানুষ, বুকের পাটাও আছে। তবু বৃন্দাবন এতটা আশা করেনি। বৃন্দাবন
প্রস্তাব করতেই সে তাল ঠুকে বলল, তাহলে আজকেই চলো বৃন্দাবন, থানায় রিপোর্ট করতে কালকেই যাব না হয়। সেই সঙ্গে জাল ফেলে কিছু মাছও ধরে আনতে পারবো। কদিন ধরে সমানে বাড়ির কুমড়োর ঘ্যাঁট অরুচি ধরে গেছে। আগের বার বৃন্দাবন রাক্ষসদয়ে গিয়েছিল প্রায় ঢাক ঢোল পিটিয়ে, গ্রামের কারও জানতে বাকি ছিল না। এবার তার ছিটে ফোঁটাও হলো না। বৃন্দাবন অবশ্য কয়েকজনকে জানিয়েছিল আজ রাতে সে ফের রক্তপিশাচ তাড়াতে রাক্ষসদহে যাচ্ছে। তেমন গা করেনি কেউ। রাতে যথা সময়ে রাক্ষসদহে হাজির হয়েছিল দুজন। সারা বিল চরকিবাজির মতো ঘুরে ঘুরে বৃন্দাবনের কাজ শেষ হতে লাগলো অনেকটা সময়, প্রায় মাঝরাত। মুকুন বারুই অবশ্য গোড়াতেই বিলের এক পছন্দ মতো জায়গায় তার জাল পেতে দিয়েছিল। বৃন্দাবনের কাজ মিটতে সেই জাল দেখতে এসে তো বেজায় খুশি। বেশ ভালো রকম মাছ পড়েছে। দেরি হওয়ায় জাল ছিঁড়ে পালিয়েও গেছে কিছু। একটা একটা করে মাছ নৌকায় তুলল মুকুন। বলল, বৃন্দাবনদা, রাতে কিছু আর বিলে আসে না? মাছের ঝাঁক তো প্রায় বেপরোয়া হয়ে আছে। একবারে কত মাছ ধরা পড়েছে দেখেছ? বলো তো, আর এক ধাপ দেখি। হাতে সময় যখন আছে। মুকুন বারুই ভুল বলেনি। রাত ভোর হতে তখনও অনেক বাকি। কৃষ্ণপক্ষ হলেও পূব আকাশে এক ফালি চাঁদ রয়েছে। চারপাশ মোটামুটি পরিষ্কার। বৃন্দাবন তেমন আপত্তি করল না, শুধু বলল, সেই সন্ধে থেকে খাটাখাটুনি কম যায়নি। আমি তাহলে একটু করিয়ে নিচ্ছি। কাজ শেষ হলে ডেকে দিস, রওনা হয়ে পড়ব। তোমার ওঠার আর দরকার নেই বৃন্দাবনদা। উত্তরে মুকুন বারুই ভার নাড়ল। বড় জোর তো আর ঘণ্টাখানি। জাল তুলে আমি একাই দাঁড় টেনে নিয়ে যেতে পারবো। বৃন্দাবন আর কিছু বলল না। বেজায় ঘুমও পাচ্ছিল তার। চৈত্রের রাতে বিলে তখন ফুরফুরে বাতাস। মাথার গামছা নৌকোর পাটাতনের ওপর বিছিয়ে শুয়ে পড়ল সে। একটু পরেই নাক ডাকতে শুরু করল। মুকুন বারুই গোড়ায় জেগেই থাকবে ভেবেছিল, কিন্তু ঘুম জিনিসটা বেজায় ছোঁয়াচে। একে এই গভীর রাত, সামনে কেউ অসারে ঘুমোচ্ছে দেখলে অন্যের পক্ষে জেগে থাকা এত সহজ নয়। অগত্যা একটু পরে মুকুনের চোখেও ঘুমে ঢুলুঢুলু হয়ে উঠল। সবে জাল পাতা হয়েছে। ঘণ্টাখানেকের আগে তোলার উপায় নেই। অনেকটা সময়। চৈত্রের রাতে বিলের ফুরফুরে বাতাসে বসে ঢুলতে ঢুলতে কখন যে ছোট নৌকার অন্য প্রান্তে পাশ ফিরে শুয়ে পড়েছে টেরও পায়নি। নিশুতি রাতে রাক্ষসী বিল তখন নিস্তব্ধ, থমথম করছে। একটা পাক পাকলিরও শব্দ নেই। নৌকোর পাটাতনের তলায় খালুইয়ের ভিতর শুধু সদ্য ধরা কই মাছগুলোর খলবল আওয়াজ। মুকুন কতক্ষণ ওইভাবে ঘুমিয়েছিল খেয়াল নেই। হঠাৎই কানের কাছে ফিস ফিস আওয়াজ শুনতে পেল। ভাঙা গলায় খুব আস্তে কথা বলছে কেউ। কিরে মুকুন, আমাকে বেঁধে রেখেছিস কেন? উঠতেই পারছি না। খুলে দে ভাই, খুলে দে শিগগির। মুকুন বারুই সাহসী মানুষ, তবু ভাঙা গলায় সেই ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে ঘুমের ঘোরেই চমকে উঠল।
আর তারপরেই মনে হলো বিকৃত গলার আওয়াজটা আর কারও নয়, খোদ গুণীন বৃন্দাবনের। অতি ক্ষীণ কণ্ঠে বৃন্দাবন কথা বলছে, তাকে উদ্দেশ্য করে। আধো ঘুমের ভিতর মগজে ব্যাপারটা থিতু হতে যেটুকু সময়, তারপরে গা ঝাড়া দিয়ে প্রায় লাফিয়ে উঠল সে। ম্লান চাঁদের আলো দেখল বৃন্দাবন যথাস্থানেই শুয়েই আছে। ঘুমের ঘোরে বিড়বিড় করে ভুল বকছে সমানে, ডেকে তুলতে যাবে, হঠাৎ প্রায় আঁতকে উঠল। একই চেহারা হয়েছে বৃন্দাবনে, শুকনো চামড়ায় মোড়া প্রায় একটা নরকঙ্কাল যেন। প্রাণ আছে বলে মনে হচ্ছে না, অথচ মৃদু হলেও ঠোঁট নড়ছে। সাহসী মানুষ মুকুন বারুদ, জীবনে এত ভয় কখনো পায়নি। প্রায় হতবুদ্ধির মতো বসে আছে, আতঙ্কে সারা শরীর প্রায় কাঠ। হঠাৎ নজর পড়ল বৃন্দাবনের পেটের উপর নাভির কাছে প্রায় ধামার মতো উঁচু কি একটা বস্তু। ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। হালকা চাঁদের আলোয় কেমন চকচক করে উঠল সেটা, নড়ছে। আতঙ্কে হিম হয়ে যাওয়া শরীরটা নিমেষে সচল হয়ে উঠল মকনের। মুহূর্তে প্রায় লাফিয়ে উঠল ও। গ্রামের মানুষ ততক্ষণে যা বুঝবার বুঝে ফেলেছে। বিশাল এক ঝোঁক রাতের অন্ধকারে নিঃশব্দে জল থেকে উঠে বৃন্দাবনের নাভির ভেতর মুখ ঢুকিয়ে নিঃশব্দে রক্ত চুষে খাচ্ছে। রাক্ষস দহের আসল রক্ত পিশাচ। পাটাতনের নিচে দা রাখা ছিল, সেটা বের করতে যেটুকু সময়, তারপরেই প্রায় ঝাঁপিয়ে পড়ল মুকুন। ধারালো দায়ে এক কুঁচে প্রাণীটাকে দুই টুকরো করে ফেলল। মুহূর্তে গল গল করে রক্তের ঢল নামল যেন। দেখতে দেখতে নৌকো রক্তে প্রায় একাকার। প্রাণীটার দ্বিখণ্ডিত দুটো টুকরো তারপরেও টেনে ফেলতে বেশ বেগ পেতে হলো। বিশেষ করে মুখের অংশ, সুরের মতো ফানেল ধরনের মুখটা ঢুকে গিয়েছিল বৃন্দাবনের নাভির গভীরে। আর কিছু দেরি হলেই মানুষটার দেহের শেষ বিন্দু রক্ত গলাধকরণ করে ফের নিঃশব্দে নেমে পড়ত জলের গভীরে। কোনো চিহ্নই থাকতো না। মুকুন বারুই চেষ্টার ত্রুটি করেনি এরপর। দ্রুত নৌকো বেয়ে হাজির হয়েছিল গ্রামে, কিন্তু বৃন্দাবনকে বাঁচানো গেল না। শরীরে সামান্য রক্তই আর অবশিষ্ট ছিল তার। প্রত্যন্ত গ্রামে তেমন চিকিৎসা কোথায়? তবে রাক্ষস দহে রক্ত পিশাচের উপদ্রব এরপর আর হয়নি। ভূতের ওঝা বৃন্দাবন শেষ পর্যন্ত রাক্ষস দহে রক্ত পিশাচ বিদেয় করতে পেরেছিল নিজের প্রাণের বিনিময়ে। বড় জাতের কিছু জোঁকের নৌকায় উঠে মানুষের রক্ত চুষে খাওয়ার কথা শোনা যায়, কিন্তু এত বড় জোঁক তেমন দেখা যায় না। অন্য দিনের মতো জোঁকটা মানুষের রক্তের গন্ধে সুর বাড়িয়ে দিয়ে নিঃশব্দে উঠে পড়েছিল নৌকোর ওপর। বৃন্দাবনের নাভিতে মুখ ঢুকিয়ে দিয়ে রক্ত চুষতে শুরু করে ঘুমন্ত মানুষটা কিছুমাত্র টেরও পায়নি। কিন্তু পরে ঘুম ভেঙে যখন জেগে ওঠে দানব জোঁক, তখন তার শরীরের বেশিরভাগ রক্তই টেনে নিয়েছে। বৃন্দাবন চেষ্টা করেও হাত পা নাড়াতে পারেনি। প্রচুর রক্তক্ষরণের কারণে মানুষটার দেহে শক্তি যেমন লোপ পেয়েছে, মাথাও তেমন কাজ করছিল না। বেচারার মনে হয়েছিল সঙ্গী মোকন তাকে বেঁধে রেখেছে। জোরে কথা বলার মতো শক্তি নেই। বিড়বিড় করে
সমানে সেই একই কথাই বলে যাচ্ছিল। ভাগ্যিস মুকুন্দবার ওই ঘুমের মধ্যেও শুনতে পেয়েছিল। তাহলে কেমন লাগলো গল্পটা আপনাদের? আমার তো বেশ ভালো লাগলো। প্রথমে তো আমি ভাবছিলাম এটা ভূতের গল্প, পরে আস্তে আস্তে রহস্যটা যখন উদ্ঘাটন ঘটল তখন বেশ আকর্ষণীয় লাগলো আমার গল্পটা। আপনারাও জানাবেন কে কে এরকম রহস্যময় গল্প শুনতে ভালোবাসেন। আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।